আমার এই হোমমেড সেরেলাকটার কিন্তু দুইটা সুবিধা। এক হচ্ছে আপনি ফিডার দিয়ে খাওয়াতে পারবেন, আরেক হচ্ছে আপনি এমনিতেও চামচ দিয়ে খাওয়াতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকাল সকাল আমি রান্না করছি কারণ আজকে এই যে হাঁস তরকারিটা, হাঁস রান্নাটা, এটা আর কি বড় বোনের বাসায় নিয়ে যাব অর্ধেক পরিমাণে। আর এখানে আমি মটরশুঁটি দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে হাঁস রান্না করছি। আর ওইদিকে বেড়ালের বাচ্চা ফুটেছে 4টা। ওই বেড়ালের বাচ্চা দেখার জন্য জারিফ, জাবের, জুয়েরা আমাকে মানে কি বলে যে খুব খেয়ে ফেলছে, মা চাবিটা দাও, চাবিটা দাও, চাবিটা দাও। যেহেতু আমি সিঁড়ির নিচের যে ছোট্ট রুমটা, এটা সবসময় তালা দিয়ে রাখি, জারিফ জাবের খালি খুলে ফেলে। তো ওইখানে যেয়ে দেখি মাশাআল্লাহ 4টা বিড়ালের বাচ্চা হয়েছে। আর আমার এত বেশি ভালো লাগছিল মাশাআল্লাহ, মানে খুবই কিউট ছিল বাচ্চাগুলো। আর এই বাচ্চাগুলোকে প্রতিদিন রাতে যে ওর মাকে আমি খাবার দিই। তারপর বিকেলবেলা চলে আসলাম জাবেরকে ফটোশ্যুট করানোর জন্য। আর এই বয়সের যেহেতু আমার মেয়ে বাচ্চা নেই, এজন্য একটু দুষ্টুমি করে ওকে জামা পরিয়ে দিয়েছিলাম। কিন্তু আপনাদের এত নেগেটিভ কমেন্টে আমি অবশেষে পোস্টটা ডিলিট করে দিয়েছি। আসলে আমরাও ছোটোকালে ছেলে সেজেছি। আবার আমার চাচাতো ভাই সবুজকে সবসময় চাচি সুন্দর করে মেয়ে সাজিয়ে রাখতো, শাড়ি পরিয়ে দিত, চাচির বিয়ের শাড়ি পরিয়ে দিত। ও তো মেয়ে হয়ে যায় নাই, মানে যাদের মেয়েলি স্বভাব ওটা জন্ম থেকেই হয়ে যায়। আর যারা ছেলে তারা এমনিতেই ছেলে। মানে আপনারা এত বাজে বাজে কমেন্ট করেছেন যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তাও মানে কিছুই বলিনি আপনাদেরকে, জাস্ট পোস্টটা আমি ডিলিট করে দিয়েছি। তো যাই হোক, এখানে আমি এই ড্রেসগুলো আপনারা যে কোনো বয়সের কাস্টমাইজ করে নিতে পারবেন, যে কোনো বয়সের মেক করে দেওয়া যাবে। আরও ড্রেস আছে, সেগুলো দেখতে আমাকে এসএমএস করতে হবে, আমি ছবি পাঠাবো ইনশাল্লাহ। তারপরে আমরা গাছ থেকে টমেটো হারভেস্ট করলাম। আর জুয়েরা পাগল হয়ে গেছে যে মা আমি গাছ থেকে টমেটোগুলো পারবো, পাকা টমেটোগুলো। আর ইদানিং এত বেশি ব্যস্ত থাকছি যে সামনে রোজা, বাজার সদাই, দৌড়াদৌড়ি, মানে এগুলো নিয়ে আমি ছাদেই আসতে পারছি না, গাছগুলোকে বেশি সময়ই দিতে পারছি না। আর এইখানে এতদিন পর ছাদে এসে দেখি মানে এত টমেটো পেয়ে গেছে মাশাআল্লাহ, মানে একদম সার টার ছাড়া, মানে নিজের হাতে ফলানো, বীজ থেকে চারা তুলে সেই গাছে ফল, আবার নিজের হাতে মানে হারভেস্ট করা, এইটার অনুভূতি আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর টমেটোগুলো এত বেশি মানে কি বলে, আমাদের ভাষায় বলি বাইল্লা বাইল্লা ছিল, একদম মনে হয় যে ভিতরে বালি বালি এরকম ছিল। তারপর এই যে চলে আসলাম বরাপুর বাসায়। বরাপুর বাসাটা হচ্ছে যে আমার হাতের ডান সাইডে, আর হাতের বাঁ সাইডে যেটা, ওইটাও হচ্ছে আপুদের জমি। এখানে মাটি ফেলে ফল গাছ বুনেছে, একটা ছোট রুম করেছে, অফিস রুম করেছে ভাইয়া যেহেতু নেতা। আর ওই যে দেখুন, মানে দুই বোন, কি যে মনে হচ্ছে যেন 1 বছর পর ওদের দুইজনকে দেখলো। ওরা দৌড়ে যে একদম মুসাফা করছে। আর এখানে আমি ঘরে যাচ্ছি এই যে হাঁসের গোস্তের বাটিটা নিয়ে, দেখি যে আপুর অনুভূতিটা কেমন। অবশ্য আমি টিকটকে একটা ভিডিও দিয়েছিলাম যে আপুর জন্য আমি গোস্ত নিয়ে যাচ্ছি। আপুর যা আবার কমেন্ট করেছে যে কই আসেন না কেন, আমরা তো অনেকক্ষণ যাবৎ বসে আছি। তো দেখুন আমার আপুরা কি বলে আর আমার আপুর যা কি বলে। আরে খুলেন সীমা, হ্যাঁ বলো গলে আইসা দেখা যাও। দুলা বেরে হাই দিয়েছি, আমি কি চাইছি আপনার লেগে আনছি। ভাবি ব্লগে আসার জন্য গেট আপ সেট আপ নিতেছে। নাও খুলো, সারপ্রাইজ অন। আপুর বাসা থেকে আসতে আসতে রাত হয়ে গেছে। রাতের বেলা জারিফকে সেরেলাক দিয়ে দিলাম, আর জাবেরও সেরেলাক খেয়েছে। আমি কিন্তু আপুর বাসায় গিয়েছিলাম শুধু জুয়েরাকে নিয়ে, জাবেরকে রেখে। আর জাবের জন্য রাতের বেলা মা সেরেলাক রান্না করে দিয়ে গেছে। আর জাবেরকে যখন বলা হয় যে কি খাবে, ভাত খাবে নাকি সেরেলাক, ওরা প্রথম কথাই হচ্ছে সেরেলাক খাবো, এত বেশি পছন্দ করে সেরেলাকটা আলহামদুলিল্লাহ। তো আমরা পরদিন সকালবেলা রেডি হয়ে গেলাম, জাবের যেহেতু ভাইয়া এসেছে, ভাবি এসেছে, আমি বললাম যে আজকে তুমি আর হ্যাভেন মিলে রান্নাবান্না করো, খাও, আমরা একটু বেরিয়ে আসি, কারণ আমার খালাতো বোনকে দেখতে যাব, ও একটু অসুস্থ। তো এখানে জাবের আর জুয়েলের বাবাকে নিয়ে আমি যাচ্ছি। এই যে দেখুন হিরো সব সময় সামনে বসবে, ওকে আমি কোনোভাবেই মাঝখানে বসাতে পারলাম না। সামনে বাচ্চা নিয়ে বসাটা কিন্তু রিস্ক। ওকে আমি যতক্ষণ মাঝখানে বসিয়েছি ও ততক্ষণ কান্না করেছে। তো জুয়েলের বাবা হচ্ছে ওইদিকে যে বড় একটা মাদ্রাসা মসজিদ আছে নলাগড়িয়া, ওইখানে যে নামাজ আদায় করবে, জুমার নামাজ। আর আরেকজনের দেখেন চশমা পড়েছে কোথায়, আমি খেয়ালই করিনি। আর ও আমার কুলে বসে বসে কি যে গল্প বলছিল। একটা গল্প ছিল না, একটা ডাইনোসর ছিল না, তালপলে এরকম করতে করতে ওদের হচ্ছে গল্প শেষ হয়ে যায়। আবার বলে মা একটা গল্প শোনো না, একটা গল্প বলি, তুমি শোনো, এরকম করে বলে।
তো এই যে আমার ভাবি ওদেরকে জুতা পরিয়ে দিচ্ছে আর আমরা এখন যাচ্ছি হচ্ছে লেবু বাগানে। প্রথমে খালার বাড়িতে চলে এসেছি, আমি ভেবেছি যে খালাতো বোনের নাকের অপারেশন করেছে, অপারেশনের পরে হয়তো বা খালার বাড়িতে এসেছে, পরে দেখি যে না, ও এখানে নেই। এখন আবার যাব হচ্ছে ওর শ্বশুর বাড়িতে। তা খালার বাসায় যে খালাতো ভাইকে আর ভাবিকে পেলাম। তো ভাবি আমাদেরকে খুব আপ্যায়ন করলো মাশাল্লাহ, আর ভাবিটা এত বেশি কিউট আমাদের এই ভাবি। আর আমাদের সব খালাতো ভাই মামাতো ভাইয়ের বউগুলাই অনেক বেশি কিউট আর অনেক বেশি মানে আদর করে আমাদের সবাইকে। আর এখানে আমরা লেবু বাগানে চলে আসলাম লেবু পাড়তে, কারণ যেহেতু রোজা চলে এসেছে আর লেবুর হালির দামও বেড়ে গেছে। আর আমাদের সব সময় সারা বছর আমাদের লেবু কিনে খেতে হয় না। এই যে আমার খালার যে লেবু বাগান, এই লেবু বাগান থেকে খালা মানে আমাদের যত আত্মীয় স্বজন, 7 মামা মামি, মানে আরও 3 খালা আমার মাকে রেখে মানে সবাইকে দেয়। তো এই যে এখানে হচ্ছে ভাইয়ার রড বাঁকা করে এগুলোকে বানিয়ে নিয়েছি লেবু পাড়ার জন্য। প্রতি রোজাই হচ্ছে ভাইয়া অনেক বেশি লেবু সেল করে, কিন্তু এই বছরে হয়নি। যে অর্ধেক বাগান যেহেতু কেটে ফেলেছে, যে খালি জায়গাটা দেখেছেন এই খালি জায়গাটাও বাগান ছিল, অর্ধেক বাগান কেটে ফেলা হয়েছে। আর এই লেবু গাছের পরিচর্যার কারণেই বা কিসের কারণে বুঝলাম না, মানে লেবু হয়নি আর কি, এবার কোনো লেবুই হয়নি। লেবু হয়নি বলে আর কি এবার সেলও করা যাবে না, মানে পুরো বাগান ছান মারলে 100 লেবু পাওয়া যাবে না। লেবু আছে অনেক ছোট ছোট, এগুলো বড় হতে হতে 20-30 রোজা চলে আসবে। তো যাই হোক, ভাইয়া হচ্ছে আমাকে লেবু পেড়ে দিচ্ছিল আর আমিও লেবু পেড়ে নিলাম। প্রায় মোটামুটি 25-30টা লেবু হয়ে গেছে, এগুলোই আমাদের অনেক বেশি চলে যাবে। আর আমি যেহেতু লেবুর শরবতটা খাই না, আমার মা খায় শুধু, আমার মার রোজার মাসে লেবুর শরবতটা হলেই হবে। আর আমরা হচ্ছে লাস্সি খাই, লাস্সি বাঙ্গি দিয়ে লাস্সি খাই, অনেক বেশি মজা লাগে। তো আমাদের লেবু পাড়া শেষ, এখন চলে যাচ্ছি হচ্ছে আমার বোনের শ্বশুর বাড়িতে, আই মিন পলিনের শ্বশুর বাড়িতে। আর এইখানে যেতে হচ্ছে একটা নদী পড়ে, আর এত সুন্দর জায়গাগুলো, আসলে আমাদের এই এলাকার জায়গাগুলো অনেক বেশি সুন্দর, মানে একটু গ্রাম সাইড পড়ে। আর এইখানে হচ্ছে গাজর ধোয়া হচ্ছিল, এখানে সব গাজর চাষ করা হয়, গাজর পেঁয়াজ রসুন যেগুলো, বিটরুট এগুলো চাষ করা হয় বেশিরভাগ। আর ওই যে ওগুলোকে ধুয়ে কোলেস্টোর করা হবে আর কি, ট্রাক ভর্তি করে এগুলোকে নিয়ে যাচ্ছে। আর এই যে হচ্ছে এই নদীটা, এই নদীর ওই যে ওখানে নদীর ওই পারে হচ্ছে আমার বোনের শ্বশুর বাসা। আর আমার বাবার বাড়ির ফ্যামিলি হোক আর আমার মায়ের বাড়ির ফ্যামিলি হোক, প্রত্যেকটা আত্মীয় স্বজনের সাথে আমাদের প্রত্যেকটা মানুষের বন্ডিং অনেক বেশি ভালো। মানে কেউ কোনো কিছু হলে আমরা দেখতে যাই, আমাদের কিছু হলে ওরা চলে আসে, কেউ কারো অনুষ্ঠানে দাওয়াত দিলে আমরা সবাই চলে যাই, ওরাও আসে। মানে আত্মীয় স্বজনের বন্ধনটা যদি আপনারা ভালো রাখেন না, আপনাদের বিপদে আপদে সবসময় ওই আত্মীয় স্বজনগুলোই ছুটে আসবে। আপনারা আত্মীয় স্বজনের বন্ধন ভালো না রাখলে আত্মীয় স্বজনকে বিপদে আপদেও পাবেন না। তো যাই হোক, এখানে হচ্ছে ওই যে ব্রিজটা যেটা দিয়ে আমরা আসলাম, আর এই যে হচ্ছে বোনের শ্বশুরবাড়ির পিছনে। তো আমি এখন যাচ্ছি হচ্ছে ঘাগরা আনতে, আর এই যে মাওইমা আমাদেরকে নিয়ে যাচ্ছে, এই যে এগুলো হচ্ছে ঘাগরা। আর এইখানে এত এত ঘাগরা ছিল, আমার দেখে পুরো মাথাই নষ্ট হয়ে গেছে। আব্বুর কথা অনেক বেশি মনে পড়ছিল, কারণ আব্বু এত বেশি ঘাগরা পছন্দ করতো আর অনেক বেশি মজা করে খেত আর কি আব্বু ঘাগরা। তো এই যে ঘাগরাগুলোকে এখন আমরা নিব। এই ঘাগরাটা দিয়ে হচ্ছে তরকারি রান্না করা হয়, যে কোনো মাছ দিয়ে আপনার ঘাগরা ডাঁটা দিয়ে তরকারি রান্না করে খেয়ে দেখবেন। আর আপনারা পাবেনই বা কোথায়, এগুলো তো এখন পাওয়াও যায় না। তো ওখান থেকে মিষ্টি কুমড়ার ডগা ঘাগরা নিয়ে চলে আসলাম এদিকে। রাস্তায় আবার ভাইয়ার দোকান পড়ে, এই যেমন বড় ভাইয়ার ছেলের নাম হচ্ছে মোকাদ্দাস আল মাহাদি, মানে একটার নাম মোকাদ্দাস আরেকজনের নাম মাহাদি, দুইজনের নামই হচ্ছে দোকানটা করা। তো এই যে বড় ভাইয়া বাইক থেকে দুজনকে নামিয়ে নিয়ে মজা মজা কিনে দিল। তারপরে চলে আসলাম বাসায় এসে দেখি মিনি ওর বাচ্চাদেরকে নিয়ে আমার ঘরে চলে আসছে। বেড়াল বাচ্চা দিলে নাকি মানে 7 বার জায়গা পরিবর্তন করে, তো ও আমার ঘরেই চলে এসেছে, ঘরের ভিতরে। আর এই বাচ্চাগুলোর গায়ে অনেক বেশি পোকা ছিল, যেহেতু এই যে দেখুন কত পোকা। জারিফ জাবের যদি ওদেরকে ধরে ওদের শরীরে পোকা চলে আসবে বা আমাদের বিছানায় পোকা আসবে, এই জন্য আমি আবার ওদেরকে বাইরে বের করে দিলাম। আর আমার মা হচ্ছে বেড়াল একটু কম পছন্দ করে, বেড়াল আর কি আমার মায়ের কাপড় চোপড়ে যায় না, মাঝে খালি হিসু করে দেয়, এই জন্য আর কি আমার মা বেড়াল কম পছন্দ করে। কিন্তু আমার বেড়াল কিন্তু অনেক বেশি পছন্দ আর পালতেও ভালো লাগে। তো যাই হোক, এইখানে এই যে এটার ভিতরে দিয়ে দিলাম, আর বেড়ালটাও এদিক দিয়ে ঢুকে গেল। ওই যে দেখুন 4টা বাচ্চা, মাশাআল্লাহ। আর সবাই মাশাআল্লাহ বলবেন, কেউ কিন্তু নজর দিবেন না। তো এই যে বাচ্চাগুলোকে ভিতরে দিয়ে দিলাম। আর বেড়ালটাকে আমি প্রতিদিন রাতের বেলা দুধ ভাত দিই, আর আমি দুধ ভাত দিই বলে ও সবসময় আমার পেছন পেছন ঘুরঘুর করে। তো রাতের বেলা আপু চলে এসেছিল, জুয়েরা যেহেতু আপুর বাসায় ছিল, আপু জুয়েরাকে নিয়ে বাসায় এসেছিল। তো নিধা আবার আপুকে ফোন করে বলছিল যে মা আমার অনেক বেশি পিৎজা খেতে ইচ্ছা করছে, বাবাকে বলো না আমাকে পিৎজা এনে দিতে। তো আপু যখন দুলাভাইকে ফোন দিল, তখন দুলাভাই বললো যে আমার তো বাসায় আসতে অনেক বেশি রাত হবে। তো আমি বললাম যে আপা আপনার যাকে বলেন, নিধা নিহাল আর
নাউশিনকে নিয়ে এখানে চলে আসতে। আমি পিৎজা মেক করে দিই, তারপরে আপনারা সবাই খেয়ে যান। তো এই তো আমি পিৎজা মেক করছি। তো অনেকে বলেন না যে নিধামণির অনেক কপালটা অনেক বেশি ভালো যে আমার মতো খালামণি পেয়েছে। মানে আমিও মাঝে মধ্যে মানে ভাবি যে আসলেই নিধার কপালটা অনেক ভালো যে আমার মতো খালামণি পেয়েছে। যে দেখুন না, নিধার পিৎজা খেতে ইচ্ছে করছে, তো আমি নিজেই ওকে পিৎজা বানিয়ে মানে ওর ইচ্ছেটা পূরণ করলাম। আর ও এত বেশি খুশি হয়েছিল, আমার মাটা, কি বলবো আপনাদেরকে। তো এই যে আর এই চিজটা আমি বাসায় তৈরি করেছি, মানে একটু আগেই তৈরি করেছি চিজটা। এই চিজটা আমি কিভাবে তৈরি করেছি আপনাদেরকে বলি। চিজ যেহেতু স্বাস্থ্যের জন্য অনেক বেশি মানে ক্ষতিকর বলতে আপনার স্বাস্থ্য, এটা হচ্ছে জাঙ্ক ফুড হিসেবে ধরা হয় চিজটাকে, অনেক বেশি স্বাস্থ্য বেড়ে যায়। এজন্য আমি পিৎজাটা একদম হেলদি টাইপের করছি। এজন্য চিজটা আমি তৈরি করেছি 1/2 কেজি দুধকে জাল করতে 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 একদম কমিয়ে সেখানে একটু চিনি, একটু হালকা লবণ আর হচ্ছে ময়দা দিয়ে দিয়েছিলাম। সেটাকে ভালোভাবে নেড়েচেড়ে এই যে এটাকে চিজ হিসেবে আর কি তৈরি করেছি। তো এইটা অনেক বেশি মজা ছিল আর খেতেও অনেক বেশি ছিল। এই যে দেখুন আমার পিৎজাটা এত বেশি সুন্দর হয়েছে, এই যে দেখুন ভিতরে একদম রুটির মতো হয়ে গেছে। আর সবচেয়ে একটা সিক্রেট কথা বলি আপনাদেরকে, এই পিৎজার ময়দার গোলার ভিতরে কিন্তু সেরেলাকও ছিল। মানে আমার আম্মু সেরেলাকের ডিব্বায় ঢালতে গিয়ে এই ময়দার ডিব্বায় ঢেলে ফেলেছিল, তো সেই সেরেলাকও ছিল এটার ভিতরে, ওইটা দিয়ে আমি পিৎজা তৈরি করে ফেলেছি। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।